নমস্কার, আমি প্রসেনজিৎ দাস, সহকারী শিক্ষক, সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম নার্সারি ও কেজি স্কুল। চারিদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তোমরা সবাই কিন্তু ঘরের মধ্যে রয়েছো। তোমাদের পড়াশোনার এতে কিন্তু ব্যাঘাত ঘটছে তো? আচ্ছা, তো এই পড়াশোনাটা যাতে তোমাদের সমস্যা সৃষ্টি না করে তার জন্য আমাদের স্কুল থেকে কিন্তু কোয়ারেন্টাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা কি করছি না, বিভিন্ন সেকেন্ড টার্মিনালের যে সমস্ত সিলেবাস রয়েছে আমাদের, সেগুলোকে আমরা এখানে পড়াচ্ছি। তো সেইগুলো তোমরা শুনবে আর একটু বাড়িতে প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে সেকেন্ড টার্মিনালের পরীক্ষার জন্য। তো আজকের আমি পড়াবো চতুর্থ শ্রেণীর ইতিহাস। ঠিক আছে? তো ইতিহাসে দেখো তোমাদের যে ফার্স্ট টার্মিনালটা হয়েছিল যেখানে, সেটা শেষ হয়েছিল কোথায় বলো তো? পারস্যের কথা। এটা পুরো শেষ হয়েছিল, আমরা বলেও দিয়েছিলাম এই পর্যন্ত পরীক্ষা হবে। যাই হোক, পরীক্ষা হয়নি, তারপর আমরা কিন্তু এটা এগিয়ে যাচ্ছি, কন্টিনিউ করছি সেকেন্ড টার্মিনালের জন্য। ঠিক আছে? তো সেকেন্ড টার্মিনাল যে অধ্যায় থেকে শুরু হবে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় তোমাদের ভারতের কথা। ঠিক আছে? আমি একটু দেখি, চতুর্থ অধ্যায়ের ভারতের কথা থেকে। ঠিক আছে? তো এইখানে ভারতবর্ষের যে প্রাচীন ইতিহাসের কথা জানতে গেলে আমরা কি জিনিসটা পড়ব। ঠিক আছে? তো দেখো, ভারতবর্ষে আমরা জানি যে বিভিন্ন নদীর তীরে প্রাচীনকালে সভ্যতাগুলোর বিকাশ ঘটেছিল। সেটা হয়েছিল তাম্র ব্রোঞ্জ যুগে। এটা জানো তো? জানো। তো ভারতবর্ষে এরকম সভ্যতার বিকাশ ঘটেছিল, কিন্তু তারও আগে ভারতবর্ষে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু এটা নেই। বোঝা গেছে? তাহলে আমরা শুধু সিলেবাসটা পড়ানোর আগে একটু জেনে নেব কি সেই সভ্যতাটার নাম ছিল। আমি একটু লিখছি, দেখবে পরীক্ষায় আসবে না, তবু একটু জেনে রাখো। মেহেরগড় সভ্যতা। ঠিক আছে? মেহেরগড় সভ্যতা। ঠিক আছে? তো এই সভ্যতা কিন্তু কোথায় আছে জানো? এখন কিন্তু ভারতবর্ষে নেই, এটা রয়েছে বোলান যে অঞ্চলটা ছিল, নদী ছিল সেখানকার। আমরা পাকিস্তানে বেলুচিস্তান বলে একটা জায়গার নাম দেখবে, যদি তোমরা নেটে সার্চ করো সেখানে তোমরা পেয়ে যাবে। সেখানে বেলুচিস্তান যে পাকিস্তানের জায়গা ছিল, সেখানে বোলান নদীর অববাহিকায় কিন্তু এটা সৃষ্টি, এই সভ্যতাটা গড়ে উঠেছিল। ঠিক আছে? এটা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এইটা তোমাদের পড়তে মানে শুধু জেনে রাখো, যেহেতু তখন পাকিস্তান ভারত এগুলো কোনো ভাগ মানে বিভাজন ছিল না, তাই আমরা শুধু এটার নাম জানবো। এটা উঁচু ক্লাসে গেলে তোমরা কিন্তু এটা পড়বে আরও। ঠিক আছে? এরপর ভারতবর্ষে যে সভ্যতাটা আমরা থ্রিতে পড়েছি সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। ঠিক আছে? তো সেই সিন্ধু সভ্যতাটা হচ্ছে আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ সভ্যতা, যেখান থেকে আমরা পড়াশোনা করেছি ক্লাস 3-তে। সেই সিন্ধু সভ্যতার সময়কাল ছিল কত না, সিন্ধু যে সভ্যতা গড়ে উঠেছিল তার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব। এইটা লিখতে হবে, খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500। এটাও কিন্তু খ্রিস্টপূর্ব লিখতে হবে, লিখে দিচ্ছি খ্রিস্টপূর্ব। ঠিক আছে? এই সময়ের মধ্যে কিন্তু এই সভ্যতার বিকাশ ঘটেছিল। কোথায় গড়ে উঠেছিল না, এইটা উদ্ভব বা বিকাশ ঘটেছিল বা গড়ে উঠেছিল সেটা হচ্ছে সিন্ধু নদী অববাহিকা অঞ্চল। সিন্ধু নদী তোমরা জানো যে 5টা উপনদী আমরা এখন জানি, সেই উপনদীগুলো এবং সিন্ধু তার আশেপাশে যে নদীগুলো রয়েছে সেইগুলোতে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই সভ্যতাটা সিন্ধু নদীর তীরে শুধু গড়ে ওঠেনি। সিন্ধু নদীর যে জায়গাটা ওটা ছাড়িয়ে কিন্তু ভারতবর্ষের আরও অনেক দূর, দিল্লি পর্যন্ত চলে এসেছে এদিকে। হ্যাঁ, তো আরও অনেক দূর গেছে, গুজরাটের ওইদিকে গেছে, মানে ওইখানে অস্তিত্ব পাওয়া গেছে, বিভিন্ন কেন্দ্র পাওয়া গেছে। আমরা শুধু এখানে পড়েছি দুটো সভ্যতার দুটো যে কেন্দ্র, সিন্ধু সভ্যতার দুটো কেন্দ্র, সেই কেন্দ্র দুটোর নাম পড়েছি, সেটা হচ্ছে মহেঞ্জোদাড়ো আর হরপ্পা। আমি লিখছি, দেখো এটা তোমরা জেনেছো অলরেডি আগে, তাই না? হরপ্পা আর মহেঞ্জোদাড়ো। ঠিক আছে? এই দুটো কেন্দ্রের কথা তোমরা পড়েছো, কিন্তু জানো এই দুটো কেন্দ্র ছাড়াও আরও এখন 400-রও বেশি প্রায় কেন্দ্র আমরা খুঁজে পেয়েছি। তো এই হরপ্পা সভ্যতা বিকাশ ঘটেছিল। এই সভ্যতা কী ধরনের সভ্যতা না, এই সভ্যতাটা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। ঠিক আছে? আমরা এখানে শুধু জাস্ট একটু জেনে নেব এই সভ্যতার যে বিশেষ দিকগুলো, সে একটু জেনে রাখবো। আমরা এখানে কিন্তু অধ্যায়ের মূল যে বিষয়টা সেটা কিন্তু বৈদিক সভ্যতা থেকে। ঠিক আছে? তো সিন্ধু সভ্যতা হচ্ছে আমাদের প্রাচীন সভ্যতা, তাই এইটা না জানলে আমরা এখানে কী করে সভ্যতাটা মানে বেদের যে সভ্যতাটা বা বৈদিক সভ্যতাগুলো হচ্ছে বুঝতে পারবো না। ঠিক আছে? তো এই সিন্ধু সভ্যতার যে বৈশিষ্ট্যগুলো ছিল, দেখো এটা কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা। তোমরা জানো তো নগর কেন্দ্রিক সভ্যতা?
নগর কেন্দ্রিক মানে নগর শহর কেন্দ্রিক সভ্যতা, ঠিক আছে। এই সভ্যতা। 2 হচ্ছে দেখবে এই নগর কেন্দ্র হওয়ার জন্য এখানে উন্নত সব পরিকল্পনা ছিল, এখানে করা হয়েছিল। এখানে যে উন্নত পরিকল্পনা, যেন বড় বড় রাস্তাঘাট করা হয়েছিল, নর্দমা করা হয়েছিল, অনেক প্ল্যানিং করা হয়েছে। সেটা 3-তে পড়েছো তোমরা। এই সভ্যতা এটা মাতৃতান্ত্রিক সভ্যতা, এখানে মায়ের গুরুত্ব বেশি ছিল, বুঝতে পেরেছো? মাতৃতান্ত্রিক সভ্যতা। আর এই সভ্যতা গড়ে উঠেছিল কখন বলেছি না, দেখো তাম্র ব্রোঞ্জ যুগে, ঠিক আছে। তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা এটা, অর্থাৎ এই যুগে বা এই সভ্যতার মানুষজন তামার সঙ্গে টিন মিশিয়ে যে ব্রোঞ্জ আবিষ্কার করেছিল, সেই ব্রোঞ্জ এবং তামা দুটোকে প্রচুর ব্যবহার করেছিল, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। এইবার দেখো এই সভ্যতাটা কিন্তু আমরা আর খুঁজে পাই না। বিভিন্ন নদীর যে সমস্ত কি বলে অববাহিকায় যেখানে কেন্দ্রগুলো ছিল, সেখানে নানা কারণে সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে, মাটির নিচে চাপা পড়ে গেছে। প্রত্নতাত্ত্বিকরা সেগুলোকে উদ্ধার করেছেন, 400-রও বেশি কেন্দ্র সেখানে আমরা খুঁজে পেয়েছি। তো এই সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরে ভারতবর্ষে যে গুরুত্বপূর্ণ সভ্যতা, যার রেস এখনও চলছে, ঠিক আছে, সেই হচ্ছে বৈদিক সভ্যতা। যদি আমরা এখনও আরও আধুনিক হয়ে গেছি বৈদিক সভ্যতার থেকেও, কিন্তু আমাদের সেই রেসটা কিন্তু আমরা কেন ধ্বংস হয়ে যাই। এইখানে কিন্তু সভ্যতাটা পুরো ধ্বংস হয়ে গেছে, বুঝা গেছে, কিন্তু এখান থেকে সভ্যতা কোনো ধ্বংস হয়নি। তো এই বৈদিক সভ্যতাটা কী করে গড়ে উঠছে, বা এরা কারা, বইয়েরটা কারা সৃষ্টি করে? এখানে তো সভ্যতা ধ্বংস হয়ে গেল, তাহলে এখানে মানুষজন কোথায় ছিল, প্রশ্ন আসতে পারে, তাই না? তাহলে আমি এই জায়গাটাকে একটু মুছে দিই। দেখো তাহলে এবার দেখো এই যে বৈদিক সভ্যতা, অনেকে বলছেন যে এই বেদের যারা মানুষজন এসেছিলেন বাইরের দেশ থেকে, তারা কিন্তু এসে এই সিন্ধু দেশের মানুষজনকে মেরে কেটে এই সভ্যতা গড়ে দিল। এ নিয়ে অনেক বিতর্ক আছে, এটা আমরা যাব না। আমরা শুধু জানবো এই বৈদিক সভ্যতা কারা গড়ে তুলেছিল। বৈদিক সভ্যতা গড়ে তুলেছিল দেখো আর্যরা, ঠিক আছে। এই আর্য নামটা তোমরা খুব মানে শুনে থাকবে, আর্য, ইংরেজিতে বলা হচ্ছে এরিয়ান, ঠিক আছে। এই আর্য সভ্যতা, আর্যরা বিকাশ ঘটিয়েছিল বৈদিক সভ্যতা। আর্য কথার অর্থ হচ্ছে, দেখো এই অর্থ এটা কিন্তু পড়বে পরীক্ষায়, গুরুত্বপূর্ণ, সৎ বংশজাত ব্যক্তি, সৎ বংশজাত ব্যক্তি, ঠিক আছে, হলো সৎ বংশজাত ব্যক্তি আর্য, বোঝা গেল। তাহলে এবার বলছে এই আর্য কারা, এটা বলো সৎ বংশজাত ব্যক্তি, বুঝলাম। এবার আর্যটা কারা না, এই আর্য মনে হচ্ছে যেন একজন জাতি মানুষ, যেরকম আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর নাম শুনেছি, সেরকম জাতিগোষ্ঠী বলে মনে হচ্ছে, কিন্তু দেখো আমার কিন্তু মনে হচ্ছে এখন, কিন্তু আমরা যদি একটু পড়াশোনা করি জানবো যে আর্যরা কিন্তু কোনো জাতি নয়। তারা কারা না, তারা একটু বলে নিই যে ইউরোপে এবং যে বিশ্বে বিভিন্ন ভাষা রয়েছে, আমরা জানি গথিক, কেল্টিক, জার্মান, পারসিক, ল্যাটিন, এগুলোর নাম শুনেছো তোমরা। সংস্কৃত, খুব আমাদের এই দেশে সংস্কৃত ভাষার বিকাশ আমরা জেনেছি হয়েছে। সেই যে ভাষাগুলোর মোট 7টা ভাষাগুলো মিলে এই আর্য ভাষা গোষ্ঠীর জন্ম হয়েছিল, ঠিক আছে। এই ভাষা গোষ্ঠীতে যারাই কথা বলবে তারাই কিন্তু আর্য, ক্লিয়ার। তাহলে আর্য কারা হলো? আর্য হলো পৃথিবীতে যে 7টা ভাষা, আচ্ছা আমি 7টা ভাষার নাম একটু লিখে দিচ্ছি, সেগুলো একটু খেয়াল করবে। এই 7টা ভাষা হলো সংস্কৃত, গথিক, জার্মান, কেল্টিক, এগুলো একটু অচেনা লাগবে, গ্রিক, তারপরে হচ্ছে তোমার 2, 3, 4, 5 পারসিক আর ল্যাটিন ভাষা, জানো রোমের বিখ্যাত সেই ল্যাটিন ভাষা। এই ভাষায় যারা কথা বলবে তাদেরকে কিন্তু আমরা আর্য বলবো। তাহলে ভারতবর্ষে এই ভাষা গোষ্ঠীর কোনো মানুষ কিন্তু এসেছিল, তাহলে এটা কোনো জাতি নয়, ভাষা গোষ্ঠীর মানুষ, বোঝা গেল। তাহলে এই ভাষা গোষ্ঠীর কোন ভাষা মানুষজন এসেছিল, দেখবে আমরা যে এই আর্য বলছে, বৈদিক সভ্যতা বলছে, কারণ একটা দেখো এখানে একটা বেদ বলে একটা বিষয় আমরা খুঁজে পাচ্ছি, পরে আসবো ওতে। তো সেই বেদের যে ভাষাটা একটু খেয়াল করে দেখবে, এটা সংস্কৃত ভাষা, ঠিক আছে। তবে আবারও বলছি, এই ভাষায় যারা কথা বলবে তারাই আর্য। তার মানে এই নয় যে ভারতবর্ষে সবাই সব ভাষায় কথা বলতে পারতো, এইখানে ভারতবর্ষে আর্যরা, তা নয়, বোঝা গেছে। তারা সংস্কৃত ভাষার এখানে কিন্তু বিকাশ ঘটেছিল, ঠিক আছে। এইবার আমরা আর্য কারা বুঝে গেলাম যে এই ভাষায় যারা কথা বলবে এই ভাষাগোষ্ঠীর মানুষদের আর্য বলা হবে। তার মধ্যে সংস্কৃত ভাষায়
যারা বিকাশ ঘটিয়েছিল এখানে তারাই আর্য। এবার এদের অ্যাকচুয়ালি একটু জানতে হবে যে এরা কোথা থেকে এসেছিল ভারতবর্ষে, ঠিক আছে। আমরা শুধু একটা জায়গা, তোমাদের বইতেও আছে দেখবে, এশিয়া মাইনর। এশিয়া মাইনর বলে একটা জায়গার নাম ছিল, তোমরা জানো। এই জায়গাতে কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক কিন্তু এটা মেনে নিয়েছে, অনেকে বিতর্ক রয়েছে, এরা বিভিন্ন অন্যান্য জায়গার কথা বলা হয়েছে। তোমরা শুধু জেনে রাখো এশিয়ার মাইনর এলাকা থেকে কিন্তু এরা এসেছিল। এরা এসে ঠিক উত্তর পশ্চিম দিক দিয়ে, ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক, সেখান দিয়ে ভারতবর্ষে ঢুকেছিল, ঠিক আছে। কিন্তু তার আগে কিন্তু এই সিন্ধু সভ্যতার ধ্বংস হয়ে গেছে। আমরা সেই সময়কালটা বলে দিয়েছিলাম 3000 থেকে 1500। তার মানে কি এরপরে, তার মানে এরপরে দেখো আমরা এই যে সময়কালটা পাবো সেটা হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। এই সময়ের মধ্যে কিন্তু খেয়াল করব, ঠিক আছে। এখানে আবার ভাগ করা হচ্ছে, আমরা সেটা আমাদের সিলেবাসে নেই, আমরা পড়বো না, শুধু জেনে রাখবো এই সময়ের মধ্যে আর্য সভ্যতার বিকাশ ঘটল। এবার দেখো এই আর্য বললাম সৎবংশজাত ব্যক্তি, এশিয়ার মাইনর অঞ্চল থেকে এরা এসেছিল, ঠিক আছে। এই সময়ের মধ্যে তারা সভ্যতাটার বিকাশ ভালো করে ঘটিয়েছিল, হলো। এবার এই দেখো আর্যদের একটা বৈশিষ্ট্য আছে, মানে এই আর্য জাতিকে খুব দেখলে আমরা শর্ট করে বলে দিতে পারি যে এরা আর্য। আমরা সেই ভাষাটা না জানলেও তাকে দেখেও বলা যেতে পারে অনেক। কি দেখবো দেখো, তোমাদের বইতেও আছে, একটু খেয়াল করবে। এই যারা আর্য হয় তারা একটু দৈহিক দিক থেকে অনেকটা লম্বা হয়, অনেকটা, ঠিক আছে। আর তাদের গায়ের রং কী হয় বলো তো, একদম গৈরিক ফর্সা, একদম টকটকে ফর্সা, লাল একদম ফর্সা একদম। আর এদের নাকটা একটু টিকালো, যেখানে বলা হচ্ছে টিকালো বা উঁচু, একটু উঁচু, নাসিকাটা বা উঁচু আর, ঠিক আছে। তাহলে তিনটে জিনিস দেখো, আর্যদের দৈহিক বৈশিষ্ট্য যদি আমরা পড়ি, ঠিক আছে, তাহলে দেখবে সেখানে আমরা কি লিখব, যে এরা হচ্ছে খুবই লম্বা, ঠিক আছে, খুব লম্বা। 2, এদের হচ্ছে গায়ের রং হচ্ছে ফর্সা, আমরা ভালো কথা লিখব ফর্সা, গৈরিক লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো 3 হচ্ছে এদের নাক টিকালো, কথাটা লেখা আছে না, টিকালো মানে হচ্ছে নাকটা একটু উঁচু, অনেক লম্বা, ঠিক আছে। টিকালো বইতে যেহেতু রয়েছে ওটা পড়বে তোমরা, টিকালো, ঠিক আছে। তাহলে আর প্রশ্ন আসতে পারে আর্যদের দৈহিক বৈশিষ্ট্য কেমন ছিল, তাহলে সেখান থেকে লিখলে এই 3টে একটু বাক্য গঠন করে লিখে দিতে হবে, যে আর্যরা খুব লম্বা ছিল দেখতে, এদের গায়ের রং ছিল খুব ফর্সা, এদের নাক ছিল টিকালো উঁচু, ঠিক আছে। তাহলে আমরা জেনে গেলাম আর্য সম্পর্কে, একটু জানা হয়ে গেল, তাই তো। এইবার দেখো আমরা যেটা বলছি, আর্যরা যে সভ্যতার বিকাশ ঘটাচ্ছে সেটাকে বলা হচ্ছে বৈদিক সভ্যতা, আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা, ঠিক আছে। কেন বৈদিক সভ্যতা বলা হচ্ছে না, এটা হচ্ছে বেদের সভ্যতা। অর্থাৎ এখানকার যারা মুনি ঋষিরা ছিল তারা বিভিন্ন ধরনের যে সমস্ত ধ্যান করে যোগের মাধ্যমে যে সমস্ত মন্ত্রতন্ত্র মানুষকে ভালোর জন্য করে গেছিলেন সেগুলো, ঠিক আছে, সেইটাকে নিয়ে পরবর্তীকালে কিন্তু বেদ রচনা হয়, ঠিক আছে। তো সেই বেদের জন্য এই সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয়। তাহলে আমাদের জানতে হবে বেদটা কি, তাই তো। বেদ কিছু নয়, বেদ হচ্ছে, যার অর্থ হচ্ছে জ্ঞান, ঠিক আছে, বুঝে গেছে। এই বৈদিক সভ্যতা বেদের সভ্যতা বলে, বেদ থেকে তাইকে আমরা বৈদিক সভ্যতা বলছি। তাহলে আমরা একটু জেনে নিই এই বেদটা যে ভাগগুলো, সেটা একটু আমাদের পরীক্ষা আসতে পারে। বেদের 4টে ভাগ রয়েছে। এক হচ্ছে, তোমাদের বইতে আছে দেখবে ঋগ্বেদ, 2 হচ্ছে সামবেদ, ঋগ্বেদ সামবেদ, আর একটা আছে 3 যজুর্বেদ, ঠিক আছে, যজুর্বেদ। আর তারপরে হচ্ছে এখানে লিখে অথর্ববেদ। এগুলো বইতে সুন্দর করে রয়েছে, দেওয়া রয়েছে, ঠিক আছে। একটু তোমাদেরকে মুখস্থ করতে হবে পরীক্ষার জন্য। তাহলে বেদ শুধু লিখেছে, বেদ হলো জ্ঞান, অথর্ববেদ, বানানটা একটু খেয়াল করবে, অথর্ব, ঠিক আছে, বেদ হলো। তাহলে অথর্ববেদ। এবার এই বেদগুলো সম্পর্কে, এই বেদটা কী বেদ, ঋগ্বেদে কী লেখা ছিল না, এখানে যে সমস্ত মুনি ঋষিরা ছিল তারা এখানে বিভিন্ন মন্ত্র
সেগুলো তারা লিখে গিয়েছিল। অর্থাৎ এখানে মুনি ঋষিদের মন্ত্র লেখা রয়েছে, ঠিক আছে। আর এই ঋগ্বেদকেই বলা হয় পৃথিবীর প্রথম বা প্রাচীনতম সাহিত্য, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা আসবে। ঋগ্বেদই হলো প্রাচীন সাহিত্য, ঠিক আছে, প্রাচীন সাহিত্য হলো। তাহলে এটা প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে। যে এটা সামবেদ কি, সামবেদেও বিভিন্ন রকমের যে সমস্ত স্তোত্রগুলো ছিল সেগুলোকে পূজা অর্চনা বিভিন্ন সময়ে গান গেয়ে গিয়ে করা হতো, তাই এটাকে বলা হচ্ছে সামবেদ, ঠিক আছে। এটা গানের মাধ্যমে এই সব বেদটাকে গাওয়া হতো, ঠিক আছে। দেখো এবার হচ্ছে তোমাদের আছে যজুর্বেদ, ঠিক আছে। এখানে কি আছে না, যাগযজ্ঞের যে সমস্ত আচার অনুষ্ঠান আমাদের হয়, যাগযজ্ঞ হয়, ক্রিয়াকলাপ হয়, পূজা পার্বণ হয়, ঠিক আছে, সেই অনুষ্ঠানের মন্ত্রাদিশ ইত্যাদি ইত্যাদি সম্পর্কে কিছু লেখা রয়েছে এখানে, ঠিক আছে। আর লাস্টে দেখো একদম অথর্ববেদ। এখানে কি রয়েছে না, এখানে রয়েছে চিকিৎসাবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, তারপর দেখো বশীকরণ, আমরা নাম শুনেছি, হ্যাঁ। তারপরে এই ধরনের যে সমস্ত বিদ্যাগুলো, শত্রু দমন, কী করে শত্রুকে আমরা দমন করতে পারি, আমরা ওঝা গুণিন বিভিন্ন কাছে যাই না, তো সেইগুলো কিন্তু একটা পদ্ধতি তারা আবিষ্কার করেছিল, হ্যাঁ। সেইগুলো অথর্ববেদে লেখা রয়েছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইটা কিন্তু করেই 4টে জিনিস করতে হবে তোমাদের, হয়ে গেল। তাহলে বেদ আমাদের পড়া হলো, যে বেদ কী জিনিস, 4টে ভাগ আমরা পড়লাম। আর এই বেদটা আবার বলেছিলাম সংস্কৃত ভাষায় লেখা রয়েছে। বেদ কিন্তু মুনি ঋষিরা লিখে যায়নি, ঠিক আছে। মুনি ঋষিদের এই বেদটাকে প্রথম তার যারা শিষ্য ছিল তারা যাদেরকে বলতেন, তাদের পড়াতেন, তাদেরকে তারা বলতেন তাদের সামনে, তখন তো লেখা আসেনি। তো এই পরে সেই লেখাটা আসছে, তখন তার সেই যে যাদেরকে বলতেন তারা কিন্তু ওটা খুব শুনে শুনে মনে রাখতেন। তাই বেদের আরেক নাম বলা হয় শ্রুতি, ঠিক আছে। তাহলে প্রশ্ন আসবে বেদকে শ্রুতি বলা হয় কেন না, বেদ শুধু শুনে শুনে মনে রাখা হতো, শুনে শুনে মনে রাখা হতো, ঠিক আছে। তাই বেদের আরেক নাম শ্রুতি, হয়েছে, বোঝা গেল। তাহলে বেদকে শ্রুতি বলা হয় কেন বলতে পারবে, ওকে। এবার দেখো আমরা যেটা পড়বো এই বৈদিক যুগে বৈশিষ্ট্যগুলো কী কী। দেখো এখানে বলছিলাম আমরা যখন সিন্ধু সভ্যতা একটু বলছিলাম, সেটা দেখো নগর বলছিলাম, নগর সভ্যতা, নাগরিক সভ্যতা, শহুরে সভ্যতা। এই সভ্যতাটা কিন্তু দেখো গ্রামীণ, গ্রাম নির্ভর সভ্যতা, ঠিক আছে। এখানে নগরের কোনো তেমন অস্তিত্ব দেখা যায়নি, ঠিক আছে। এবার হচ্ছে গ্রাম যেহেতু, তাহলে বুঝতেই পারছো কৃষি এখানকার অর্থনীতির প্রধান ভিত্তি, তাহলে এটা হচ্ছে কৃষি নির্ভর সভ্যতা। চাষবাস, ব্যাপক চাষবাস হয়েছে, হতো, হ্যাঁ। আর এই সভ্যতা হচ্ছে পিতৃতান্ত্রিক সভ্যতা। এই হরপ্পা বা সিন্ধু সভ্যতা এটা কিন্তু মাতৃতান্ত্রিক, এখানে মায়ের প্রাধান্য বেশি ছিল। আর এইখানে কিন্তু পিতার প্রাধান্য। তোমাদের বইতে একটা জায়গায় আছে দেখবে যে আর্য সমাজের মূল ভিত্তি কী ছিল, সেখানে ছিল পরিবার, অর্থাৎ পরিবার মানে বুঝতে পারছো পিতা। তবে এখানে মায়েরও গুরুত্ব ছিল অবশ্যই, ঠিক আছে, অবশ্যই মায়ের একটা ভালো গুরুত্ব ছিল, কিন্তু পিতাই ছিলেন সবার প্রধান উপরে, ঠিক আছে। তাই এইখানে যদি বলে পিতৃতান্ত্রিক, এটা হচ্ছে পরিবার ভিত্তি, পরিবার হচ্ছে এর মূল ভিত, ঠিক আছে, পরিবার ভিত্তিক সব, ঠিক আছে, আচ্ছা বাস। তাহলে এইখান থেকে এই কটা জিনিস আসতে হবে। বৈদিক সভ্যতার বৈশিষ্ট্য যদি বলে এটা লিখবো, ক্লিয়ার। আর আমরা তো আগে পড়েছি বেদ সম্পর্কে, 4টে বেদ যে বললাম, এগুলো বেদ সম্পর্কে উঁচু ক্লাসে আরও তোমরা পড়বে, ঠিক আছে। কিন্তু এখন শুধু এইটুকু জানলেই আপাতত হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা জানতে হবে খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা, এই বৈদিক সভ্যতা যে আমরা পড়ছি, সেই বৈদিক সভ্যতা মানুষজন যখন এলো তখন তো তারা নানা কাজকর্ম করতো। সেই কাজকর্ম যখন ধীরে ধীরে লোকজন বাড়তে লাগলো, কাজকর্ম বাড়তে লাগলো, বিভিন্ন হলো, তখন কিন্তু তারা বিভিন্ন পেশা অনুযায়ী তারা একটা ভাগ করে ফেললো নিজেদেরকে, ঠিক আছে, সুবিধার জন্য। সেই ভাগ অনুযায়ী তারা 4টে ভাগে তারা ভাগ করে নিল। সেই 4টে ভাগ যে পেশা অনুযায়ী অর্থাৎ কাজ অনুযায়ী, ঠিক আছে, সেই হচ্ছে বর্ণাশ্রম। সেটা বোঝা গেছে, তাকে বলে বর্ণাশ্রম প্রথা। বর্ণাশ্রম বা বর্ণাশ্রম প্রথা বলতে কি বোঝো এটা আসতে পারে, বর্ণাশ্রম প্রথার টিকা লেখো এটা আসতে পারে। যাই আসুক, তোমাকে জিনিসটা লিখতে হবে যে পেশা অনুযায়ী বা কাজ অনুযায়ী আর্যরা নিজেদেরকে 4 ভাগে ভাগ করে ফেলেছিল, ঠিক আছে, তাকে বলা হচ্ছে বর্ণাশ্রম। এই বর্ণাশ্রমের 4টে ভাগ কী কী দেখো, প্রথমে লিখেছে ব্রাহ্মণ। এরা কী করতো, ব্রাহ্মণরা কী করে, পূজা অর্চনা, যাগযজ্ঞ, ক্রিয়াকলাপ, ঠিক আছে, এইগুলো করে, ঠিক আছে, পূজা অর্চনা, যাগযজ্ঞ, ক্রিয়াকলাপ করে। ক্ষত্রিয়রা কী করে, এইরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সমাজের, ঠিক আছে। ক্ষত্রিয় কী করে না, এরা
যুদ্ধ বিগ্রহ করে, মানে যুদ্ধ করে, ঠিক আছে। এখন দেশকে রক্ষা করতে গেলে যোদ্ধার দরকার, এরা সেই কাজটা করতো, এরা গুরুর কাছে শিখতো। আমরা সেই কৌরব পাণ্ডবের কথা পড়েছি, তারা কিন্তু সব ক্ষত্রিয় সব, ঠিক আছে। তো সেই ক্ষত্রিয় যে ছিল, এদের কাজ ছিল যুদ্ধ বিগ্রহ করা এবং সেই সঙ্গে সঙ্গে দেশটাকে কী করে আরও ভালো করা যায়, উন্নত করা যায়, তার জন্য দেশ শাসন। তাহলে এটা যুদ্ধ বিগ্রহ আর দেশ শাসন, ঠিক আছে। বৈশ্য, বৈশ্য কী করে না, এরা হচ্ছে অর্থনীতির মূল স্থপতিকা, ঠিক আছে। এরা কি করে, ব্যবসা বাণিজ্য করে, ঠিক আছে, বাণিজ্য করে, ব্যবসা করে, আর পশুপালন করে, এরকম অনেক রয়েছে, দেখবে বইতেও রয়েছে। এই ধরনের কাজগুলো এরা করে। এরা কি করে, ব্রাহ্মণরা না পূজা অর্চনা করে, পূজা অর্চনা, যাগযজ্ঞ, ঠিক আছে, এইগুলো করে তারা, ঠিক আছে, যাগযজ্ঞ ক্রিয়াকলাপ নানা রকমের। আর এরা ব্যবসা বাণিজ্য, এরা অর্থনীতির সঙ্গে মূলত যুক্ত। আর এই হচ্ছে সবথেকে নিচে রয়েছে। কেন রয়েছে বলো তো, এদেরকে এরা ভাগ করে ফেললো, এরা এদের কাজ অনুযায়ী, এরা যেমন যুদ্ধ বিগ্রহ করে, বললাম যুদ্ধ বিগ্রহ, দেশ শাসন, ইত্যাদি করে, হয়েছে। এরা এই তিনটে যে দেখলাম ভাগ রয়েছে, এই তিনটে ভাগকে সেবা করে, এই তিনটে বর্ণের সেবা করে, নানান আদেশ পালন করে, নানান নির্দেশ পালন করে, তাদের জন্য কাজ করে দেয় বিভিন্ন ধরনের, ঠিক আছে। এরা হচ্ছে শূদ্র। এরা কিন্তু সব থেকে অবহেলিত, মানে এদের কোনো সুযোগ সুবিধাই ছিল না, আর এরা শুধু সুযোগ সুবিধা নিয়ে নিত। বুঝা গেছো? ক্লিয়ার? তাহলে আমার যদি বর্ণাশ্রম আছে এই চারটে, এইভাবে তুমি পয়েন্ট করে করে লিখতে পারো, লিখলে ভালোভাবে বুঝতে সুবিধা করে, বেশি লিখতে হবে না, শুধু এই কিছু এইভাবে লিখে দিতে হবে। হয়েছে? শূদ্ররা এদের সেবা করে, অন্য তিন বর্ণের সেবা করা হলো, সেবা করা হলো, এইগুলো করে। তাহলে আমরা বর্ণাশ্রম জেনে গেলাম। আরও একটা ভাগ ছিল আর্য সমাজের, সেটা হচ্ছে চতুরাশ্রম। চতুর মানে কি? চতুরাশ্রম বুঝতেই পারছো, এই আশ্রমে এখানেও চারটি রয়েছে, বর্ণাশ্রমে কিন্তু চারটি রয়েছে। বর্ণাশ্রমের ভাগটা কি বলেছিলাম, পেশা অনুযায়ী, কাজ অনুযায়ী, ঠিক আছে। আর চতুরাশ্রমেরটা কিন্তু ওই পেশা বা কাজ নয়, ঠিক আছে। এখানে এই যে তিন বর্ণের মানুষ দেখলাম না, বললাম না এরা সুবিধা বেশি পেত আর এদেরকে দিত না, এই তিন বর্ণের মানুষ এই চারটি আশ্রম পালন করত। এটা মানুষের ব্যক্তি জীবনকে এই চারটে ভাগ ভাগ, এই তিন যে সমাজের তিনটে ভাগ দেখলাম, এদের প্রত্যেক মানুষের ব্যক্তি জীবনকে এরা চারটে ভাগে ভাগ করছে। এক হচ্ছে ব্রহ্মচর্য, এখানে কি করতো তারা, ব্রহ্মচর্যে দেখবে তারা গুরুগৃহে, আমরা জানি আমরা পড়তে যাই গুরুর কাছে, শিক্ষকের কাছে, সেইখানে তাদের বাড়িতে গিয়ে পড়াশোনা করতো, খেত, সেখানে গুরুর নির্দেশ আদেশ পালন করত, তারা যে সমস্ত ভালো কথাবার্তা বলতো, যে সমস্ত উপদেশ দিত, সেগুলোকে তারা শুনতো, ঠিক আছে। এই 10-12 বছর পর্যন্ত এইরকম চলতো, ঠিক আছে। তারপর কী হতো না, গার্হস্থ এসছে গৃহ, এই কথাটা থেকে, ঠিক আছে। গৃহে কি কাজ করে, সংসার জীবনযাপন করে মানুষজন, পরিবার সৃষ্টি করে, সন্তান সন্ততি হয়, এই গৃহে বাবা মা সেবা করে, যত্ন আত্তি করে। এতদিন তো বাবা মা এদেরকে পাঠিয়ে দিয়েছিল গুরু গৃহে, এরা কিন্তু ফিরে এসে কি করেছে, সংসারে ঢুকে এরা সংসারের যাবতীয় যা দায়িত্ব কাজ, সমস্ত কাজগুলো বাবা মাকে দেখা, সন্তান সন্ততি দেখা, সমাজের বিভিন্ন কাজ করা, এরা কিন্তু করত, ঠিক আছে। এরপরে দেখো বানপ্রস্থটা কি, এই কাজ হওয়ার পরে মানুষ দেখো একটা বড় সময় কিন্তু কাটিয়ে ফেলছে, ঠিক আছে। তারপরে কি হলো, মানে একটু মানুষের বয়স হলো, তার বয়স হতে কী হলো, তারা স্বাভাবিক একটু ঠাকুর দেবতা এদের প্রতি একটু মানুষের আসে, তো তখন তারা কি করলো, এই বানপ্রস্থ সময় এই আশ্রমে চলে এলো। অর্থাৎ এখানে তারা কি করে, বানপ্রস্থ, বনে যেত, তারা বনে গিয়ে কী করতো না, ঈশ্বর সাধনা করতো। হ্যাঁ, এবার সংসার এবার স্বাভাবিকভাবে ছেড়ে দিতেই হবে, তারা ছেড়ে দিয়ে তারা কিন্তু চলে যেত বানপ্রস্থ আশ্রমে। বোঝা গেল? এই বানপ্রস্থ আশ্রমকে এগুলো করতো। আরও যখন আরেকটু বয়স হতো মানুষের, তখন আর সংসারে পুরো মায়া ত্যাগ করে তারা একদম ঈশ্বর, মানে কোথায় ঈশ্বর আছে, ঠাকুর আছে, দেবতা আছে, সে কেমন, হ্যাঁ, এই এতদিন যে বানপ্রস্থ যে ঈশ্বর সাধনা করেছে ইত্যাদি করেছে, সেটাকে একদম খুঁজে পাওয়ার জন্য তারা সমস্ত ত্যাগ করে কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ ত্যাগ করে বেরিয়ে গেলো, ত্যাগ করে বিভিন্ন জায়গায় ঘুরলো, যে কোথায় ঈশ্বর আছে, ঈশ্বর সাধনার জন্য তারা সন্ন্যাস। তোমরা দেখো এখনও আমাদের রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সন্ন্যাসীরা রয়েছেন,
হ্যাঁ, ত্যাগীরা রয়েছেন, তারা মানুষের ভালোর জন্য অনেক কিছু করেন। হ্যাঁ, তারা ঈশ্বর সাধনায় সারাক্ষণ মগ্ন থাকেন। ঠিক আছে, তাছাড়া তারা বিভিন্ন রকম যে এই যে ঝড় বৃষ্টি হয়েছে না, তারা কিন্তু সব ত্রাণ সাহায্য করছে, করোনার আবহে কিন্তু তারা ত্রাণ সাহায্য করছে ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে, তো তখন এগুলো ছিল না কিন্তু, ঠিক আছে, তখন শুধু ঈশ্বর সাধনা, কোথায় ঈশ্বর আছে সেটাকে খুঁজে পাওয়ার জন্য এই কিন্তু করতো। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু এটা লিখলাম না, তোমরা একটু আমার কথাটা শুনবে, একটু ভালো করে শুনে কিন্তু নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? দিয়ে এটা লিখবে। যদি প্রশ্ন আসে চতুরাশ্রম প্রথা টিকা লেখো, লিখবে, বা প্রশ্ন আসতে পারে চতুরাশ্রম প্রথা সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে, এই বড় প্রশ্ন আসবেই, বুঝতেই পারছো এটা। হ্যাঁ, এই দুটো কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার তোমাদের এখানে বিভিন্ন শর্ট কোশ্চেনগুলো রয়েছে, দেবদেবতার নাম রয়েছে, ঠিক আছে, সেইগুলো তোমরা এখানে পড়াশোনা করবে। রয়েছে বশিষ্ঠ মুনির কথা, বিশ্বামিত্র মুনির কথা রয়েছে, বিভিন্ন যে আমরা বললাম না বেদ মানে ঋষি মুনিদের কাজকর্ম, তাদের নামগুলো তো একটু পড়তেই হবে স্বাভাবিকভাবে। আর একটা যেটা বলবো যেটা, সেটা হচ্ছে এই যে আশ্রমগুলো পড়লাম, আমি একটা জায়গায় বলেছিলাম দেখো এখানে পিতৃতান্ত্রিক সমাজ বলেছিলাম, তো সেই পিতৃতান্ত্রিক সমাজ ছিল, কিন্তু তখনও মায়ের কিন্তু স্থানটা একদম মুছে যায়নি। মায়ের স্থান কি ছিল আমরা সেটা একটু, অর্থাৎ মেয়েদের স্থান বা নারীর স্থান। ঠিক আছে, এইভাবে আসতে পারে যে হ্যাঁ নারীর স্থান বৈদিক সমাজে, আপনি তো বলছেন যে স্যার মুনি ঋষি পিতৃতান্ত্রিক অনেক কিছু বললেন, এবার হচ্ছে নারীদের কেমন অবস্থান ছিল। আমি বলেছি মায়ের গুরুত্ব ভালোই ছিল, মানে গুরুত্ব ছিল ভালো বেশি। তো সে কী ছিল, তারা এরা ঘরের কাজ তো করতোই, এটা তো করতেই হতো এরা, যেহেতু এরা পিতার পরে এদের গুরুত্ব ছিল। তো এরা যে কাজগুলো আরও সুবিধা পেত সেটা হচ্ছে এরা পড়াশোনা করতে পারত। ঠিক আছে, বুঝতে পেরেছ, এরা কিন্তু পড়াশোনা করতে পারত। আর দুই কি, আমরা যে মুনি ঋষিদের সঙ্গে কিন্তু এরা মন্ত্রপাঠ স্তোত্রপাঠ এগুলো কিন্তু এইসব সুবিধা মানে এগুলো কিন্তু পেত। অর্থাৎ যদি এদের গুরুত্ব না থাকতো এদেরকে ওরা দিতই না কখনোই। ঠিক আছে, তাহলে মন্ত্র পাঠ ইত্যাদি এগুলো কিন্তু সুযোগ পেত। হ্যাঁ, আর হচ্ছে বললাম যে পড়াশোনা এরা সুযোগ পেত। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা জানবো, যে এরা পড়াশোনা করতে পেত, মন্ত্রপাঠ পেত। হ্যাঁ, এছাড়া এর পরিবারের তো বিভিন্ন রকম দায়িত্বগুলো তারা পালন করতো। বোঝা গেছে? আচ্ছা, তোমাদের এখানে বইতেও দেখবে শাস্ত্র পড়াতেন, লেখাপড়া শিখতেন, লেখাপড়ায় নাম করেছেন, কয়েকজন নামও এখানে দেওয়া আছে, তোমরা মুখস্থ রাখবে। শর্ট কোশ্চেন আসবে, গার্গী, অপালা, মৈত্রী, লোপামুদ্রা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তোমরা সেগুলো কিন্তু হলো। তাহলে আমাদের কিন্তু এখানে রয়েছে যে জিনিসটা বেদের অধ্যায়, যেটা ভারতবর্ষের কথায় আমরা মোটামুটি করে একটু বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এবার আরেকটা জিনিস যেটা, যে এই যে আর্য সভ্যতা এসেছিলো এরা ভারতবর্ষের ঠিক কোন জায়গাটাই ছিল, যেটা আমরা একটু জেনে নেওয়া দরকার। ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। আমরা যদি এখানে বিন্ধ্য পর্বত, এই টোটালটাকে ভারতবর্ষ ধরে নিই, বিন্ধ্য পর্বতটা ঠিক ঠিক মাঝখানে পূর্ব পশ্চিমে কিছুটা বিস্তৃত। ঠিক আছে, এর একটা হচ্ছে তাহলে উত্তর দিক, এটা তাহলে এটা হচ্ছে দক্ষিণ দিক। এই উত্তর দিককে বলা হতো আর্যাবর্ত। ঠিক আছে, আর্যাবর্ত একে বলা হতো ভারতবর্ষের উত্তর দিক, আর দক্ষিণ ভাগকে বলা হচ্ছে দাক্ষিণাত্য। ঠিক আছে, বোঝা গেল? এই দুটো ভাগ। এই আর্যরা কিন্তু দক্ষিণ ভারতে আসেনি, তারা কোথায় এসেছিল, তারা এই জায়গায় সীমাবদ্ধ ছিল, অর্থাৎ উত্তর ভারতে সীমাবদ্ধ ছিল। ঠিক আছে, আর দাক্ষিণাতে কারা ছিল, এরা এখানে তো মানুষজন কিছু ছিল, তাদেরকে তারা এসে কি করলো, তারা আসার ফলে ওই মানুষগুলো দক্ষিণ ভারতের দিকে পা বাড়ালো। এই দক্ষিণ ভারতে যে সভ্যতা তারা গড়ে তুললো সেখানে তাকে বলা হচ্ছে দ্রাবিড়ীয় সভ্যতা। ঠিক আছে, দ্রাবিড় জনগোষ্ঠীর লোক বলা হয়। আর্য সভ্যতা শুধু তোমরা পড়বে, আমরা এই অংশটাকে পড়বো। আর্য সভ্যতা বলা হচ্ছে আর্যাবর্ত, ওই জন্য আর্যাবর্ত, আর্য থেকে আর্যাবর্ত কথাটা হয়েছে উত্তর ভাগটা, কারণ এইখানে তাদের প্রাধান্যটা সব থেকে বেশি ছিল। ক্লিয়ার? আর যেটা রয়েছে বেদের সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ পড়তে হবে সেটা হচ্ছে রামায়ণ। আর তোমরা রামায়ণ বই পড়েছো, আমাদের বিনিচু ক্লাসগুলোতে রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে, রয়েছে তো। এই রামায়ণ মহাভারতটা কিন্তু ভারতবর্ষের গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। হ্যাঁ, এখানে ধর্মীয় নানা কিছু ছিল, সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি, সব যুদ্ধ বিগ্রহ, অনেক কিছু দেশ শাসনের পদ্ধতি, অনেক কিছু জানতে পারি। হ্যাঁ, এখানে তো রাম রাবণের যুদ্ধের কথা আমরা জানি, সীতার গল্পের কথা আমরা শুনেছি, মহাভারতে কৌরব পাণ্ডবের কথা শুনেছি। তো এইখানে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে যে এই রামায়ণ মহাভারত কারা লিখেছিলেন। রামায়ণ লিখেছিলেন তোমরা জানো বাল্মীকি মুনি, আর মহাভারতকে লিখেছিল বেদব্যাস বা ব্যাসদেব, ঋষি। এগুলো সব, এরা কিন্তু সবাই কিন্তু ঋষি বা মুনি।
ঠিক আছে। এই মহাভারত আর রামায়ণ, তার মধ্যে এই মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ, পঞ্চম বেদ। ঠিক আছে, এটা কিন্তু খুব জানা জরুরি, উঁচু ক্লাসে পড়তে হবে। ঠিক আছে, তা এই মহাভারত আর রামায়ণ কারা লিখেছিল? এটা বাল্মীকি, এর মহাভারত লিখেছিল ব্যাসদেব বা বেদব্যাস, রামায়ণ লিখেছিলেন বাল্মীকি। এদের বাংলা ভার্সানও রয়েছে, তোমরা সেগুলো আমাদের জানার দরকার নেই এখন। এবার আমাদের যেটুকু পড়তে হবে সেটা হচ্ছে চীন দেশের কথা। তাহলে আমরা ভারতবর্ষটা কমপ্লিট করে নিলাম, আর একটু ছোট অংশ আছে সেটা হচ্ছে চীন দেশ। ঠিক আছে, চীন দেশটা আমরা করলে এই অধ্যায়টা পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি পড়তে হবে বুঝতে পেরেছ? যে বর্ণাশ্রম কথা পড়তে হবে, চতুরাশ্রম কথা পড়তে হবে, বেদ পড়তে হবে। ঠিক আছে, নারীর স্থান কথা পড়তে হবে, আর্য কারা কেমন ছিল, তাদের দৈহিক গঠন সেটা পড়তে হবে। এবার চীন সভ্যতার খুব সামান্যটুকু রয়েছে আমাদের। ঠিক আছে, আমরা এখানে চৌ রাজা বলে আমরা চীন সভ্যতা, এও কিন্তু তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। ঠিক আছে, কিন্তু আমরা সেই সভ্যতা পড়বো না, চীন সাম্রাজ্যের যে ইতিহাস, চীন সভ্যতার কথা সেটাকে পড়বো, চীন দেশের কথা পড়বো। চৌ বলে একটা রাজবংশ ছিল চীনে, চৌ রাজবংশ। এই রাজবংশ কি করলো? রাজত্ব করতো। এই রাজবংশকে সরিয়ে চীনের একটা বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল। তার রাজার নামটা আমি আগে লিখছি, খেয়াল করো, এটা তোমরা শুনবে, বইতেও আছে, শি হুয়াংতি। ঠিক আছে, শি হুয়াংতি হলো। ইনি কী করলেন? এই চৌ বংশের থেকে পরে ভুল হলো, হ্যাঁ, শি হুয়াংতি হয়েছে। তো এই চীন বলে একটা রাজবংশ ছিল, যাকে তোমরা বইতে দেখবে চীন বলে লেখা আছে। ঠিক আছে, চীন বংশ বলে দেওয়া আছে, কিন্তু এটা তুমি চীন লিখতে পারো, চীন লিখতে পারো, দুটোই সমান। ঠিক আছে, এই চীন বা চীন রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন এবং প্রথম সম্রাট ছিলেন শি হুয়াংতি। তিনি কি করেছিলেন? তিনি বিখ্যাত কেন এত? না, তিনি করেছিলেন এই চীন দেশের উন্নতির জন্য, ভালোর জন্য একই ধরনের আইন চালু করেছিলেন। একই আইন হয়েছে, একই আইন সারা দেশে, যেটা আগে ছিল না। এর আগে ইনি এসে কী করলেন? না, একই আইন চালু করলেন। দুই, কী করলেন? একই মুদ্রা। ঠিক আছে, একই মুদ্রা অর্থনীতি চালু করলেন। ওজন পরিমাপ প্রথা, ওজন বা পরিমাপ প্রথা যেটা বলি, সেটা চালু করলেন। ঠিক আছে, মুদ্রা। ঠিক আছে, আর কি করলেন? না, এই যে মানুষজন ছিল, তাদের এই সমস্ত লেখির জন্য, তাদের বা লেখার যে সভ্যতার নানা রকম ইতিহাস কথা আমরা লিখি, তো সেটার জন্য তিনি লেখা চালু করলেন। ঠিক আছে, আমরা বইতে আছে, দেখবে একই রকমের লেখা পদ্ধতি। ঠিক আছে, সেটা চালু করলেন। এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ, যে শি হুয়াংতির তিনি কি করেছিলেন চীন দেশের উন্নতির জন্য। আর একটা জিনিস করেছিলেন, যেটা আমরা দেখো এখানে পড়বো, আমরা এই দেখো মহাপ্রাচীর, আমরা পড়েছি তো চীনের মহাপ্রাচীর। এই প্রাচীর চীন নাকি চাঁদ থেকে দেখা যায়, এমন বড় আর এত উঁচু। ঠিক আছে, তো এই প্রাচীরটা তিনি গড়েছিলেন। কেন গড়েছিলেন? না, চীনের উত্তর থেকে পূর্ব দিক পর্যন্ত তিনি মঙ্গল, আমরা মঙ্গল জানি তো, মঙ্গল জাতি যে ছিল, সেই মঙ্গলদের, ভুল বললাম, মঙ্গল নয়, এটা হুনদের তিনি জাতি, হুনরা এরা খুব দুর্ধর্ষ জাতি, খুব মানে যুদ্ধ বিগ্রহ প্রচণ্ড করতে পারে। তো এরা যাতে চীনকে দখল করে নিতে না পারে এই চীনকে, তাই তিনি করলেন একটা প্রাচীর টেনে দিলেন। কোথা থেকে? না, উত্তর দিক থেকে পূর্ব দিক পর্যন্ত। ঠিক আছে, এটা কতটা ছিল? না, দেখবে 3400 কিমি। ঠিক আছে, এর উপর দিয়ে ছজন অশ্বারোহী মানে অবাধে একদম আরামসে ছুটে চলে যেতে পারত। ঠিক আছে, এরকম বড় প্রাচীর। কে সাহায্য করেছিলেন? এই শি হুয়াংতিকে। তিনি তো নিজে করবেন না, প্রচুর মানুষজন লেগেছিল, অনেক দিন টাইম লেগেছিল। এখানে প্রধান যে তিনি সাহায্য করেছিলেন, তার মেঙ্গো তিয়েন, এই নামটা তোমরা বইতে দেখবে, মেঙ্গো তিয়েন। ইনি ছিলেন কিন্তু এনার সেনাপতি, বোঝা গেছে? এই মেঙ্গো তিয়েন মানে এনার পরামর্শে এবং নির্দেশে এই চীনের মহাপ্রাচীরটা গড়ে তুললেন। তাতে কি হলো? দুটো জিনিস সুবিধা হলো, এই হুনদের আক্রমণ আটকানোর সুবিধা হলো, আর চীনকে বাঁচানো সম্ভব হলো। ঠিক আছে, এদের আক্রমণ থেকে।
তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু পড়ে নিতে হবে, যে শ্রী হংসের অবদান যদি আসে তাহলে সেগুলো পড়তে হবে, মহাপ্রাচীর পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যে বিষয়টা পড়বো, চীন সভ্যতা অবদান কি। আমরা যে চীন সভ্যতা পড়লাম, এইগুলো জানলাম তিনি এই করেছিলেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চীন সভ্যতার অবদান কি, মানে বিশ্বে অবদান, শুধু আমাদের নয় বা চীনে নয়, ঠিক আছে, ভিতরে কী অবদান ছিল, মানে তারা কি করেছিলেন। না দেখো, এরা কিন্তু বিখ্যাত একটা জিনিস, রেশমের আমরা জানি রেশমের কাপড় চোপড় আমরা অনেকেই পরি, ঠিক আছে, এই রেশম আবিষ্কার করেছে। রেশম বানা তৈরি করতে তুঁত গাছ থেকে রেশম হয় আমরা জানি, সেই রেশমের পোশাক পরিচ্ছদ বিখ্যাত, মানে প্রচুর চাহিদা মানুষের, ঠিক আছে, এটা ছিল। দুই ছিল এরা কাগজ, এই চীন সভ্যতার মানুষ কিন্তু প্রথমে আমাদের কাগজ কী করে তৈরি করতে হয়, বাঁশের নরম বা নরম কাঠের মণ্ড দিয়ে ছেঁড়া কাপড় চোপড় দিয়ে কাগজ তৈরি করে দেয়, সেটা কিন্তু আমাদের শিখিয়েছিল। আর এটা শুধু আমরা নয়, শুধু চীনরা নয়, সমগ্র বিশ্ব কিন্তু এই সবগুলোর উপকারিতা পেয়েছে। তাই এটাকে আমরা প্রশ্নটা রেখেছি চীনের অবদান, ঠিক আছে। চীন থেকে আমরা কি কি পেলাম ওই সভ্যতার কাছ থেকে, বিখ্যাত সব চীন জিনিস, রেশমের কাপড়, চীনামাটির জিনিস আমরা পেয়েছি। আরেকটা যেটা আমরা অনেকেই বাড়িতে দেখেছো, চীনামাটির আমরা বাসনপত্র, কাপ দেখেছি, প্লেট দেখেছি, সেই চীনামাটি ব্যবহার খুব শক্ত, জলে দিলেও কিছু হয় না, খুব সুন্দর। এই মানে এটা যে কাপ, বিভিন্ন রকম জিনিস তৈরি করা যায়, এই তিনটে গুরুত্বপূর্ণ আমরা কিন্তু পড়ে নেব, ঠিক আছে, মুখস্থ করে নেব। এই হলো আমাদের অধ্যায়ের পুরো চতুর্থ অধ্যায়টা পুরো শেষ হয়ে গেল, ঠিক আছে। আর বাড়িতে তোমরা, আমি দু একটা প্রশ্ন তোমাদের বলেইছি অলরেডি, আর একটু বলে দিচ্ছি, শোনো, সেগুলো মুখস্থ করবে, ঠিক আছে, ভালো করে। প্রথমে যেরকম বললাম, দেখো আর্য কারা, এটা পড়বে ভালো করে। আর আর্যদের যে বর্ণাশ্রম প্রথা বলতে কী বোঝো মুখস্থ করবে, চতুরাশ্রম প্রথা মুখস্থ করবে, নারীর অবস্থান মুখস্থ করবে, আর বেদ সম্পর্কে পড়বে। আর এখানে বলেছি শ্রী হংসের অবদান কি, বা তিনি চীনকে ঐক্যবদ্ধ করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলেন, ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এখান থেকে। আর হচ্ছে চীন সভ্যতার অবদান, অর্থাৎ যে চীন সভ্যতার কথা আমরা জানলাম, সেই সভ্যতা বিশ্বকে কি শেখালো, কি দিল, কি পেলাম, ঠিক আছে। তো সেইটা হচ্ছে আমরা জানবো, বোঝা গেছে তাহলে। আর তোমরা যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার পরের অধ্যায় ধরবো, ঠিক আছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।